সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনারা শুনতে চলেছেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাস হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাইয়ের তৃতীয় পর্ব। আগের 2 পর্ব আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। এর মধ্যেই শোনা হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। শুনতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। আমি তুতুরি। আমি এই মুহূর্তে একটা 32.5 ভাজা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। দোকানে সবই পাওয়া যায়। চা বিক্রি হচ্ছে, বিস্কিট কলা বিক্রি হচ্ছে, পান সিগারেট বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে। এক কোনায় প্যান্থারের ছবি আঁকা কন্ডম সাজানো আছে। আমার সামনে হিমু নামের একজন চায়ে টোস্ট বিস্কুট ডুবিয়ে খাচ্ছে। চায়ে চুমুক দেওয়ার আগে সে কপ কপ করে বড় একটা সাগর কলা নিমিষে খেয়ে ফেলেছে। চা, টোস্ট বিস্কুট, কলা আমি তাকে নিজেই কিনে দিয়েছি। 1 প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস সিগারেট তার জন্য কিনেছি। এই সিগারেট সে নিয়েছে তার বসের জন্য। এই বস নাকি পীর বাচ্চা বাবা নামের এক মাজারের খাদেম। হিমু সেই খাদেমের খিদমতগার, সহজ বাংলায় চাকর। বিষয়টা আমার কাছে যথেষ্ট খটমটে মনে হচ্ছে। আমি প্রায় নিশ্চিত হিমু আমার সঙ্গে চালবাজি করেছে। পুরুষদের জিনে নিশ্চয় চালবাজির বিষয়টা প্রকৃতি ঢুকিয়ে দিয়েছে। প্রাণী জগতের নারী প্রাণীদের ভোলানোর জন্য পুরুষ প্রাণীরা নানান কৌশল করে। নাচানাচি করে, ফেরোমেন নামের সুঘ্রাণ বের করে, নানান বর্ণের শরীর পাল্টায়। মানুষের প্রকৃতিদত্ত এই সুবিধাগুলো নেই বলে সে চালবাজি করে মেয়েদের ভোলাতে চায়। তাদের প্রধান চেষ্টা থাকে আশেপাশে তরুণীদের ভুলিয়ে এবং চমকে দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা। হিমু তাই করেছে। প্রথম সুযোগেই সে আমাকে তুমি ডাকা শুরু করেছিল। আমি তাকে আপনিতে ফিরিয়ে দিয়েছি। স্থাপত্যবিদ্যার কিছু জ্ঞান দিয়ে শুরুতে সে আমাকে খানিকটা চমকে দিয়েছিল। সেই চমক এখন আর আমার মধ্যে নেই। এখন আমি নিশ্চিত স্থাপত্যবিদ্যার বিষয়ে তার কোনো জ্ঞান নেই। সে নিশ্চয়ই তার মাজেদা খালার কাছ থেকে আমার কথা শুনেছে। শোনার কথা, কারণ এই বুদ্ধিহীন আর রমণীর স্বভাব হচ্ছে বকর বকর করা। মহিলা আগ বাড়িয়ে অবশ্যই হিমুকে নানান গল্প করেছেন। হিমু ইন্টারনেট ঘেটে কিছু তথ্য জেনে এসেছে আমাকে চমকে দেওয়ার জন্য। ইন্টারনেটের কল্যাণে মূর্খরাও এখন সব জানতার মতো কথা বলে। স্থপতি সিনানের কথা গাধা হিমুর জানার কথা না। সে মাজারের খাদেমের সেবায়েত। এই তথ্য আমাকে দিয়েছে চমকানোর জন্য। সে আমাকে মাজারের একটা ডিজাইন করতে বলবে, এটা আগেই ঠিক করে রেখেছে। আমি কিছুটা হলেও তার ফাঁদে পড়েছি, কারণ সে মাজারে চাকরি করে এটা বিশ্বাস করেছি। বোকা মেয়েরা এইভাবে ফাঁদে পড়ে এবং একসময় ফাঁদ থেকে বের হতে পারে না। আমার কলেজ জীবনের এক ঘনিষ্ঠ বান্ধবী শর্মিলা এমনই একজনের ফাঁদে পড়েছিল। যিনি ফাঁদ পেতেছিলেন তিনি আমাদের অঙ্ক স্যার জহির খন্দকার। জহির খন্দকার সুপুরুষ ছিলেন না, কিন্তু সুকথক ছিলেন। অঙ্ক ভালো শেখাতেন। অঙ্কের সঙ্গে সঙ্গে অদ্ভুত অদ্ভুত গল্প করতেন। তার গ্রামের বাড়ির পুকুরে নাকি একটা মাছ আছে। সেই মাছের মুখ দেখতে নাকি অবিকল মানুষের মতো। স্যার বললেন, তোমরা কেউ দেখতে আগ্রহী হলে আমার সঙ্গে যেতে পারো। আমরা সবাই বললাম, স্যার দেখতে চাই, দেখতে চাই। মুখে বলা পর্যন্তই। স্যারের বাড়ি বরিশালের এক গ্রামে। সেখানে গিয়ে মানুষের মতো মাছ দেখার প্রশ্নই ওঠে না। শর্মিলা আলাদাভাবে স্যারের সঙ্গে যোগাযোগ করল এবং কাউকে কিছু না জানিয়ে মানুষের মতো মাছ দেখতে গেল। সে 7-8 দিন স্যারের সঙ্গে থেকে ফিরে এলো। তার পরপরই ইন্টারনেটে তার যৌনকর্মের ভিডিও চলে এলো। ভিডিওতে তার পুরুষ সঙ্গী যে জহির স্যার তা বোঝা গেল না, কারণ পুরুষ সঙ্গী সচেতনভাবে অন্ধকারে নিজের চেহারা আড়াল করেছিল। শর্মিলা 2 ফাইল ডরমিকাম খেয়ে আত্মহত্যা করে। 2 ফাইলের কথা আমি জানি, কারণ ডরমিকাম কেনার সময় আমি তার সঙ্গে ছিলাম। রাতে ঘুম হয় না বলে এতগুলো ডরমিকাম সে কিনেছিল। স্যারের সঙ্গে তার কি হয়েছিল শর্মিলা সবই আমাকে জানিয়েছিল। স্যারের এক বন্ধুও যুক্ত ছিল। সেই বন্ধুর চোখ কটা এবং থুতনিতে একটা দাগ।
বন্ধুর নাম পরিমল, এবং তার বন্ধু পরিমল নিশ্চয়ই আরও অনেক বেকুব মেয়েকে মানুষের মতো দেখতে সেই অদ্ভুত মাছ দেখিয়েছেন। তিনি একটা কোচিং সেন্টারও শুরু করেছেন। কোচিং সেন্টারের নাম ম্যাথ হাউস। ম্যাথ হাউসে মেয়ের সংখ্যাই বেশি, স্যারের জন্য সুবিধাই হয়েছে। কোচিং সেন্টারে আমি একদিন জহির স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি অত্যন্ত ভালো ব্যবহার করলেন। শর্মিলার মৃত্যু সংবাদ শুনে ব্যথিত গলায় বললেন, আহারে, কিভাবে মারা গেল? ঘুমের ওষুধ খেয়ে মারা গেছে শুনে তিনি হতাশ গলায় বললেন, মেয়েগুলো এত বোকা কেন? মৃত্যু কোনো সলিউশন হলো? লাইফকে ফেস করতে হয়। আমি বললাম, স্যার, শর্মিলার খুব ইচ্ছা ছিল আপনার গ্রামের বাড়ির পুকুরটার মাছ দেখতে, যেটার মুখ দেখতে মানুষের মতো। স্যার বললেন, এই শখ যে ছিল আমি তো জানতাম না, জানলে নিয়ে যেতাম। আমি বললাম, আমাকে কি নিয়ে যাবেন স্যার? আমারও খুব শখ, আমি বন্ধুর হয়ে তার শখ মিটাবো। স্যার বললেন, সত্যি যেতে চাও? আমি বললাম, অবশ্যই, তবে গোপনে যাব স্যার, জানাজানি যেন না হয়। আমাদের দেশের মানুষ তো খারাপ। আপনার সঙ্গে যাচ্ছি, শিক্ষক তো পিতৃতুল্য, তারপরেও নানান কথা উঠবে। স্যার বললেন, তোমার টেলিফোন নাম্বার রেখে যাও, ব্যবস্থা করতে পারলে খবর দিব। কোচিং সেন্টার নিয়ে এমন ঝামেলায় আছি, সময় বের করাটাই আমার জন্য সমস্যা। কষ্ট করে হলেও একটু সময় বের করবেন স্যার, প্লিজ। স্যার বললেন, একটা কাজ করা যায়, বাই রুটে বরিশাল যাওয়া যায়। একটা রিকন্ডিশন গাড়ি কিনেছি, সকাল সকাল রওনা দিলে রাত 8টা, 8:30টার দিকে পৌঁছে যাব। এক রাত থেকে পরদিন চলে এলাম, ঠিক আছে? ওই বাড়িতে আমার মা থাকেন, তুমি রাতে মার সঙ্গে ঘুমালে। আমি বললাম, এক রাত কেন, আমি কয়েক রাত থাকবো, কতদিন গ্রামে যাই না। বরিশাল হচ্ছে জীবনানন্দ দাশের প্রিয় ভূমি, ভাবতেই কেমন লাগছে। স্যার বললেন, তোমরা শহরের মেয়েরা গ্রাম থেকে দূরে সরে গেছো, এটা একটা আফসোস। গ্রামে যেতে হয়, ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড। আমার এক বন্ধু আছে, নাম পরিমল, একটা কোচিং সেন্টারে অঙ্ক পড়ায়। 15 দিনে একবার সে গ্রামে যাবে। আমি বললাম, হাউ সুইট। স্যার বললেন, পরিমল ট্যালেন্টেড ছেলে, বাংলা একাডেমি থেকে তার বই বের হয়েছে, বাংলার ঐতিহ্য সিরিজের বই। একটার কম্পোজের কাজ চলছে, সে প্রুফ দেখছে, আরেকটার পাণ্ডুলিপি জমা পড়েছে। বলেন কি স্যার? তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব, কথা বললে তোমার ভালো লাগবে। তার মাথায় নতুন আইডিয়া এসেছে, ঢাকার মাজার, এই নিয়ে বই লিখছে। তার ইচ্ছা মুনতাসির মামুন সাহেবের সঙ্গে কোলাবোরেশনে বইটা করা। মামুন সাহেব রাজি হচ্ছেন না। রাজি হচ্ছেন না কেন? নিজেকে বিরাট ইন্টেলেকচুয়াল ভাবেন তো, এই জন্যই রাজি হচ্ছেন না, খ্যাতি শেয়ার করতে চান না। যাই হোক, ঢাকার মাজার সম্পর্কে তুমি যদি কিছু জানো তাহলে পরিমলকে জানিও, সে খুশি হবে। তোমার নামও বইয়ে চলে আসতে পারে। আমি বললাম, তাহলে তো স্যার খুব ভালোই হয়, আপনার সঙ্গে কথা বলে এত ভালো লাগছে। এখন যাই? যাও, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। খুব শিগগিরই একটা তারিখ করব, আমি, তুমি আর পরিমল। স্যার কয়েকবার তারিখ করে ফেলেছেন, আমি নানান অজুহাত দেখে পাশ কাটিয়েছি। তবে আমি যাব, শয়তানটাকে শিক্ষা দেব, আমার বিশেষ পরিকল্পনা আছে। আচ্ছা, হিমুটাকে কি সঙ্গী করা যায়? পরিকল্পনা আমার, বাস্তবায়ন করবে হিমু। শুধু শয়তানটাকে না, আমার সব পুরুষ মানুষকেই শিক্ষা দিতে ইচ্ছে করে, কারণ সব পুরুষের ভেতরে শয়তান থাকে। ছোট শয়তান, মাঝারি শয়তান, বড় শয়তান। চেহারা দেখে আসলে কিছু বোঝার উপায় নেই। যে যত বড় শয়তান, তার চেহারা ততটাই ভাজা মাছ উল্টে খেতে পারি না টাইপ। মেয়েদের প্রতি মনোভাব একজন রিক্সাওয়ালার যা, জহির খন্দকারেরও তা, হার্ভার্ডের ফিজিক্সের পিএইচডিরও তা, পদার্থবিদ্যার মাথা স্বয়ং আইনস্টাইনেরও একটা জারজ মেয়ে ছিল। মেয়ের নাম লিসারেল, তার মার নাম ম্যারিক। যেখানে স্বয়ং আইনস্টাইনের এই অবস্থা, সেখানে হার্ভার্ডের পিএইচডির কী হবে বোঝাই যায়। এই পিএইচডিওয়ালার সঙ্গে আমার দেখা হয় আমার মায়ের স্কুল জীবনের বন্ধু মাজেদা খালার বাসায়। পিএইচডিওয়ালার চেহারা ভাজা মাছ উল্টে খেতে পারি না টাই। তিনি আমাকে বললেন, খুকি, তোমার নাম কি?
তরুণী মেয়েকে বয়স্করা ইচ্ছে করে খুকি ডাকে, খুশি করার চেষ্টা। আমি বললাম, তুতুরি। তিনি চোখ বড় বড় করে কয়েকবার বললেন, তুতুরি, তুতুরি। নাম নিয়ে বাজনা বাজালেন। তারপর বললেন, নামের অর্থ কী? আমি বললাম, অর্থ জানি না। আমি তাকে মিথ্যা কথা বললাম। নামের অর্থ কেন জানবো না? অর্থ অবশ্যই জানি। তুতুরি আমার নিজের দেওয়া নাম, ডিকশনারিতে দেখে বের করেছি। এর অর্থ সাপুরের বাঁশি। বাঁশি বাজলেই সাপ ফনা তুলে নাচবে। পুরুষ নামধারী সাপ নাচাতে আমার ইচ্ছে করে। পিএইচডিওয়ালা আমার নামের অর্থ জানি না শুনে বিচলিত হয়ে গেলেন বলে মনে হলো। তিনি বললেন, যিনি নাম রেখেছেন তিনি নিশ্চয়ই জানেন, তোমার বাবা কিংবা মা? আমি বললাম, তারা দুজনেই মারা গেছেন আমার বয়স যখন 7 তখন। তাদের নামের অর্থ জিজ্ঞেস করা আমার হয়নি। উনি আরও বিচলিত হলেন এবং বললেন, আমি নামের অর্থ বের করার চেষ্টা করব। তুমি আমার হোটেলের নাম্বারে টেলিফোন করে জেনে নিও। এইবার থলের বিড়াল বের হতে শুরু করেছে। হোটেলে টেলিফোন করে জেনে নিও দিয়ে থলের মুখ খোলা হলো। এরপর বলবে, হোটেলে চলে এসো, গল্প করব। তারপর একদিন বলবে, জানো আজ না আমার জন্মদিন, তুমি আজ রাতে থেকে যাও, সারাটা রাত গল্প করব। আমি একদিন পরেই হোটেলে টেলিফোন করে বললাম, আমি তুতুরি। তিনি বললেন, তুতুরি কে? এটা এক ধরনের খেলা। ভাবটা এরকম যেন নামও ভুলে গেছি। আমি বললাম, আপনার সঙ্গে মিসেস মাজেদার বাসায় দেখা হয়েছিল। আপনি আমার নামের অর্থ জানতে চাইলেন। অর্থ বলতে পারলাম না। ও আচ্ছা, তুমি হলে ডিজাইনে গোল্ড মেডেল পাওয়া আর্কিটেক্ট। আমি তোমার নামের অর্থ কিন্তু বের করেছি। অর্থ হলো সাপুরের বাঁশি। আমি বললাম, কি ভয়ঙ্কর? উনি বললেন, ভয়ঙ্কর কিছু না, সুন্দর নাম। তোমার নাম থেকে আমি একটা আইডিয়া পেয়েছি। এটা শুনলে তোমার ভালো লাগবে। শুনতে চাও? আমি উৎসাহে চিরবির করছি এমন ভঙ্গিতে বললাম, অবশ্যই শুনতে চাই স্যার। আমার নাম থেকে আইডিয়া পেয়েছে। বিরাট আইডিয়াবাদ চলে এসেছেন। আইডিয়া তো একটাই, মেয়ে পটানো আইডিয়া। উনি বললেন, তুতুরির সঙ্গে মিল রেখে নতুন একটা শব্দ মাথায় এলো, বুঝলে, ফুতুরি। আমি ভাবলাম শব্দটা বাংলা ভাষায় ঢুকিয়ে দিলে কেমন হয়। ফুতুরি হবে ফু দিয়ে বাজানো হয় এমন সব বাদ্যযন্ত্রের কমন নেম। আমি বাংলা একাডেমির ডিজিকে এই বিষয়ে একটা চিঠি লিখলাম। আমি অবাক হওয়ার মতো করে বললাম, ডিজি সাহেব কি চিঠির জবাব দিয়েছেন? না, তবে উনি টেলিফোন করেছিলেন। উনি বলেছেন নতুন এই শব্দটা কাউন্সিল মিটিংয়ে তোলা হবে। কাউন্সিল পাশ করলে বাংলা ভাষায় একটা নতুন শব্দ যুক্ত হবে। আমি আনন্দে লাফাচ্ছি এমন ভঙ্গি করে বললাম, স্যার বলেন কি, বাংলা ভাষায় আপনার একটা শব্দ চলে আসছে? মনে মনে বললাম, আষাঢ়ে গল্প বলার জায়গা পাওনি? বাংলা একাডেমির ডিজি কি শিশি খান? তুমি নতুন শব্দ দেবে আর বাংলা একাডেমির ডিজি তা দিয়ে দেবেন? তাহলে আমি বাদ যাবো কেন? আমি একটা শব্দ দেই, বুতুরি হলো বদপুরুষ। বাসায় ফেরার পথে ভাবলাম, মাজেদা নামের বোকা মহিলার অবস্থাটা দেখে যায়। সে কি এখনও হাগুর ওপর দাঁড়িয়ে আছে? থাকলে ভালোই হয়, উচিত শিক্ষা হয়েছে। এই মহিলার কারণে তার স্বামী আমাকে পেতনি বলার স্পর্ধা দেখিয়েছে। বাঁশগাছে পা ঝুলিয়ে বসে থাকতে বলেছে। মাজেদা নামের এই মহিলার উচিত সারাটা জীবন হাগুর ওপর দাঁড়িয়ে থাকা। মাজেদা বেগম। আমি অনেক বদ ছেলে দেখেছি, হিমুর মতো বদ এখনো দেখি নাই। ভবিষ্যতে কোনো দিন দেখবো তাও মনে হয় না। আরে তুই দেখেছিস আমি হাগুর ওপর দাঁড়িয়ে আছি, সাবান পানি আনতে গিয়ে উধাও হয়ে গেলি? মেয়েটা তার সঙ্গে গেছে। আমি নিশ্চিত এখন হিমুর পিছনে পিছনে মেয়ে ঘুরছে। হিমু তাকে জাদু করে ফেলেছে। হিমুর কাজই হলো জাদু করা। আমাকেও জাদু করেছে। জাদু না করলে তাকে আমি প্রশ্রয় দেই? রাজ্যের ধুলাবালি মেখে পথে পথে হাঁটে, এই নোংরা পা নিয়ে আমার ঘরে ঢোকে। আমি তো কখনো বলি না, যা বাথরুম থেকে পা ধুয়ে আয়। বরং বলি, নাস্তা খেয়ে এসেছিস, যা খাবার টেবিলে বস। কি খাবি বল? দুধ কলা দিয়ে পুষলেও কালসাপ কিন্তু কালসাপই থাকে। আচ্ছা, বাংলাদেশের মানুষদের কি কোনো কাজকর্ম নাই? তোরা আমার চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছিস কেন? একজন নোংরার মধ্যে দাঁড়িয়ে আছে, এটা দেখার কি কিছু আছে? তোরা কি জীবনে হাগু দেখোস নাই? প্রতিদিনই তো বাথরুমে যাস।
নিজের হাগু দেখোস না? ঠিক আছে, দাঁড়িয়ে আছিস, দাঁড়িয়ে থাক, চুপচাপ থাক। নানান রঙের কথা বলা তোদের দরকারটা কি? একজন চোখ মুখ শুকনা করে পাশের জনকে বলল, খালাম্মা কাঁচা হাগুর ওপর খাড়াই আছেন। আরে বদের বাচ্চা, কাঁচা গু পাকা গু আবার কি? থাপড়ানো দরকার। আমি দাঁড়ায় আছি তো আছি, হিমু দেখা নাই, তুত্তুরিরও দেখা নাই। আমি এখন কি করব? শরীর উল্টিয়ে বমি আসছে। বমি করলে আমার চারপাশের পাবলিকের সুবিধা হয়, তারা মজা পায়। বাংলাদেশের মানুষদের মজার খুব অভাব। যখন বুঝলাম বদহিমু আর ফিরবে না, তখন লজ্জা অপমান ভুলে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গোপনে বাথরুমে ঢুকবো, গোপনে বের হয়ে চলে আসব। মনে মনে বলেছি, হে আল্লাহ পাক, মানুষটার সঙ্গে যেন দেখা না হয়, দরজা যেন খোলাই পাই। যদি দেখি দরজা খোলা, যদি মানুষটার সঙ্গে দেখা না করে বের হয়ে আসতে পারি, তাহলে একটা মুরগির সদকা দেব, 3 জন ফকির খাওয়াবো। দরজা খোলা ছিল। ঘরে ঢুকে অবাক হয়ে দেখি মানুষটা ইজি চেয়ারে কাত হয়ে আছে, গড়গড় শব্দ হচ্ছে। হার্ট অ্যাটাক নাকি? আমি বললাম, এই তোমার কি হয়েছে? সে জবাব দিতে পারল না, গোঙানির মতো শব্দ করলো। তার সারা শরীর ঘামে ভেজা। মাথায় হাত দিয়ে দেখি মাথা বরফের মতো ঠান্ডা। আমি তাকে কিভাবে হাসপাতালে নিয়ে গেলাম তা আমি বলতে পারছি না। মহাবিপদের সময় সব এলোমেলো হয়ে যায়। মোবাইল ফোন খুঁজে পাওয়া যায় না। হাসপাতালের টেলিফোন নাম্বার যে খাতায় লেখা থাকে সেই খাতাও খুঁজে পাওয়া যায় না। ঘরে ঠিক তখনই কোনো ক্যাশ টাকা থাকে না। ড্রাইভার বাসায় থাকে না, আর থাকলেও গাড়ি স্টার্ট নেয় না। গাড়ি চাবি লক হয়ে যায়। হাসপাতালে ডাক্তাররা জমে মানুষের টানাটানির মতোই করলো। নতুন নতুন ওষুধপত্র বের হয়, জমের শক্তি কমে গেছে। একসময় ডাক্তার বলল, মনে হয় বিপদ কেটে গেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর 10 মিনিট দেরি হলে রোগীকে বাঁচানো দুঃসাধ্য ছিল। আপনার হাজব্যান্ড একজন ভাগ্যবান মানুষ। হেপারিন নামের ড্রাগটা খুব কাজ করেছে। হঠাৎ মনে হলো হিমু সাবান পানি নিয়ে আসে নাই বলে মানুষটা বেঁচে গেল। হিমু কি কাজটা জেনে শুনে করেছে? ফুটপাতে কাঁচা গুয়ে পাড়া না পড়লে আমি চলে যেতাম। মানুষটা হার্ট অ্যাটাক হয়ে মরে পড়ে থাকতো। মানুষটার বেঁচে থাকার পেছনে ফুটপাতের হাগুরও বিরাট ভূমিকা। এই দুনিয়ার অদ্ভুত হিসাব নিকাশ। কি থেকে যে কি হয় কে জানে। আমি সিসিইউ এর সামনে বেঞ্চিতে বসা, রাত 3টার উপর বাজে। ডাক্তার এসে বলল, আপনার হাজব্যান্ডের জ্ঞান ফিরেছে, আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে। আমি মানুষটার দিকে তাকিয়ে আছি। মানুষটা এমন অদ্ভুত চোখে তাকাচ্ছে, কি যে মায়া লাগছে। সে ক্ষীণ গলায় বলল, মাজেদা ভালো আছো? আমি বললাম, আমি যে ভালো আছি তা তো তুমি দেখতেই পারছো, তুমি কেমন আছো? সে বলল, বুকের ব্যথাটা আর নেই মাজেদা। আমি বললাম, কথা বলতে হবে না, চোখ বন্ধ করে ঘুমাও। সে বলল, মরে টরে যদি যাই, একটা কথা তোমাকে বলা দরকার। তুমি এটা জানো না, যে অ্যাপার্টমেন্টে আমরা থাকি সেটা তোমার নামে কেনা। উত্তরাতে আমার আরও একটা অ্যাপার্টমেন্ট আছে, সেটাও তোমার নামে কেনা। তোমাকে বলা হয় নাই, সরি। এখন চুপ করো তো, শুনলাম। সে বলল, তোমার অ্যাপার্টমেন্টের দেয়াল টেয়াল ভেঙে কি করতে চাও অবশ্যই করবে, আমার কিছুই বলার নেই। ওই মেয়ে তুতুরে না কি যেন তার নাম, তাকে ডেকে কাজ শুরু করো। তোমার শরীর কি এখন যথেষ্ট ভালো বোধ করছো? শুধু স্মেল সেন্সের সমস্যা হয়েছে। তুমি যে সেন্ট মাখো তার গন্ধটা পাচ্ছি না, তোমার গা থেকে কঠিন গুয়ের গন্ধ পাচ্ছি। মানুষটার কথা শুনে মনে পড়ল আমি নোংরা পায়ে ছোটাছুটি করছি। এখন পর্যন্ত আমার পা ধোয়া হয়নি। আমার ইচ্ছা ছিল সারা রাতই মানুষটার বিছানার পাশে দাঁড়িয়ে থাকা, সম্ভব হলো না। আমাকে বের করে দিল। বারান্দায় এসে দেখি হিমুবতটা দাঁড়িয়ে আছে, হাতে নতুন কেনা গামছা, লাইফবয় সাবান, একটা স্যাভলন। হিমু বলল, পা নিশ্চয়ই এখনো পরিষ্কার করা হয়নি, তোমার গা থেকে খোলা পায়খানার গন্ধ আসছে। আমি বললাম, তুই জীবনে কখনো কোনো দিন 1 সেকেন্ডের জন্য আমার সামনে পড়বি না, তোকে আমি ত্যায্য করলাম। হিমু নির্বিকার গলায় বলল, খালু সাহেবের অবস্থা কি আগে বলো তো, সে কি স্টেবল?
আমি বললাম, আমার সঙ্গে কথা বলবি না, চুপ হারামজাদা। হিমু হেসে ফেলল। আচ্ছা, একজন পুরুষ মানুষ এত সুন্দর করে কিভাবে হাসে? আমার বলতে ইচ্ছা করছে, কাছে আয়, মাথায় চুমু দিয়ে আদর করে দেই। তা না বলে বললাম, গো টু হেল। আমার স্বামীর কাছ থেকে শোনা বাক্য। হিমু আবারও আগের মতো সুন্দর করে হাসল। বল্টু স্যারের ঘরের দরজা সামান্য ফাঁক হয়ে আছে। ভেতরে কি হচ্ছে বাইরে থেকে উকি দিয়ে দেখা যায়। আমি উকি দিতেই বল্টু স্যার বললেন, হিমু, প্লিজ গেট ইন। স্যার যেভাবে বসে আছেন আমাকে তার দেখার কথা না। তার সামনে আয়নাও নেই যে আমাকে দেখবেন। সব মানুষই কিছু রহস্য নিয়ে জন্মায়। আমি ঘরে ঢুকতেই স্যার বললেন, গত রাতে অকল্পনীয় এক ঝামেলা গেছে। কি হয়েছে মন দিয়ে শোনো। ঘুমোতে গেছি রাত 10:21, সঙ্গে সঙ্গে ঘুম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমি ইলেকট্রন হয়ে গেছি। কি হয়ে গেছেন? ইলেকট্রন চেনো না? চিনি। ইলেকট্রন হয়ে নিউক্লিয়াসের চারপাশে ঘুরপাক খাচ্ছি। আমি বললাম, আপনার তো স্যার তাহলে ভয়ঙ্কর অবস্থা। বল্টু ভাই বললেন, ভয়ঙ্কর অবস্থা তো বটেই, তবে আমি কণা হিসাবে ছিলাম না, তরঙ্গ হিসাবে ছিলাম। ইলেকট্রন হওয়ার পর আপনার ঘুম ভাঙল? না, আমি সারা রাত ইলেকট্রন হিসাবেই ছিলাম। এখানে ওখানে ছুটাছুটি করেছি, বর্ণনা করার বাইরের অবস্থা। কখনো যে বিছানায় শুয়েছিলাম তার খাটে ঢুকে যাচ্ছি। একবার আয়নায় ঢুকে নিজের মিরর ইমেজ দেখলাম। বলেন কি? অদ্ভুত তো। অদ্ভুতেরও অদ্ভুত। আমি নতুন নতুন জায়গায় যাচ্ছি আর মুখে বলছি অনিকেত। অনিকেত আবার কি? বাংলা শব্দ, ডিকশনারি ছিঁড়ে ফেলেছি বলে মানে জানতে পারছি না। আমি আনন্দিত ভঙ্গিতে বললাম, ইলেকট্রন বাংলা ভাষায় কথা বলে জেনে ভালো লাগছে। যাই হোক, স্যার কি সকালের নাস্তা খেয়েছেন? 1 মগ ব্ল্যাক কফি খেয়েছি। ঘুম ভাঙার পর থেকে আমি চিন্তায় অস্থির, ব্রেকফাস্ট করব কি। আমি বললাম, যে যে লাইনে থাকে তার স্বপ্নগুলো স্যার সেই লাইনেই হয়। মাছ যে বিক্রি করে তার বেশিরভাগ স্বপ্ন হয় মাছ নিয়ে, রুই মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ। আপনি ইলেকট্রন প্রোটন নিয়ে আছেন, এজন্য ইলেকট্রন প্রোটন স্বপ্ন দেখছেন। বোকার মতো কথা বলবে না হিমু। আমি ইলেকট্রন প্রোটন স্বপ্নে দেখছি না, আমি ইলেকট্রন হয়ে যাচ্ছি। মাছওয়ালা কখনোই স্বপ্নে দেখে না যে সে বোয়াল মাছ হয়ে গেছে। বলো, সে কি দেখে? সেই সম্ভাবনা অবশ্যই কম। ইলেকট্রন হয়ে যাওয়া যে কী পরিমাণ ভয়াবহ তা তো তুমি বুঝতেই পারছো না। চিন্তা করতে পারো, আমি একটা ওয়েভ ফাংশন হয়ে গেছি। ভালো কথা, ওয়েভ ফাংশন কি জানো তো? জি না স্যার। কাগজ কলম আনো, চেষ্টা করে দেখি তোমাকে বোঝাতে পারি কি না। জটিল অঙ্ক আমার মাথায় ঢুকবে না স্যার। বোকার মতো কথা বলো না তো। অঙ্ক মোটেই জটিল কিছু না, অঙ্ক খুবই সহজ। অঙ্কের পেছনে কিছু ধারণা জটিল। পরবর্তী আধা ঘন্টা আমি অনেক রকম অঙ্ক দেখলাম। স্যার খাতায় অনেক আঁকাবুকি করে একসময় নিজের অঙ্কে নিজেই অবাক হয়ে বললেন, এটা কি? আমি বললাম, কোনটা কি? স্যার জবাব দিলেন না, নিজের অঙ্কের দিকে হা করে তাকিয়ে রইলেন। তিনি এতক্ষণ আমাকে অঙ্ক বোঝাচ্ছিলেন না, নিজেকেই বোঝাচ্ছিলেন। আমি বললাম, স্যার, আপনার মাথার গিট্টু আন্ধা গিট্টু রূপ নিচ্ছে। চলুন গিট্টু ছুটানোর ব্যবস্থা করি। কেরামত চাচার কাছে যাবেন? স্যার লেখা থেকে চোখ না তুলে বললেন, কার কাছে যাব? কেরামত চাচার কাছে। উনি হাসি তামাশা করে আপনার মাথার গিট্টু ছুটিয়ে দেবেন। আপনাকে তার কথা আগেও বলেছি। স্যার বললেন, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছি, এখন আমাকে বিরক্ত করবে না। জি আচ্ছা স্যার। চুপ করে বসে থাকো, নড়াচড়া করবে না। আমি চুপ করে বসে আছি। স্যারের হাতে কলম। তিনি কলম দিয়ে কিছু লিখতে যাচ্ছেন, আবার না লিখে কলম হাতে সরে আসছেন। আমি মোটামুটি মুগ্ধ হয়ে তার কলম ওঠানামা দেখছি। হিমু, তুমি অধ্যাপক ফাইনম্যানের নাম শুনেছ? জি না স্যার। তিনি ইলেকট্রন নিয়ে ডিরাক এর মূল কাজ পরীক্ষা করতে গিয়ে অদ্ভুত একটা বিষয় দেখতে পান। তিনি ডিরাকের সমীকরণের সময়ের প্রবাহ উল্টো করে দেখলেন, সমীকরণ যে রূপ নেয় ইলেকট্রনের চার্জ উল্টে দিলেও একই রূপ নেয়। অদ্ভুত না? আপনি যখন বলছেন তখন অবশ্যই অদ্ভুত। আমি বলবো কেন? প্রফেসর ফাইনম্যান নিজেই বলেছেন অদ্ভুত। জি জি জি, বুঝতে পারছি। কেন অদ্ভুত সেটা কি বুঝতে পারছো? জি না স্যার।
অদ্ভুত, কারণ এই সমীকরণ সমাধান বলছে ইলেকট্রন সময়ের উল্টো দিকে চলে যাচ্ছে। স্যার বলেন কি? তুমি স্যার বলেন কি বলে যেভাবে চিৎকার করলে তা থেকে পরিষ্কার বুঝতে পারছি তুমি কিছুই বুঝতে পারোনি। অবশ্যই তোমাকে দোষ দিচ্ছি না, অ্যাবস্ট্রাক্ট বিষয় বোঝা যায় না। তুমি কি আমার একটা উপকার করবে? অবশ্যই করব। দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। তুতুরি নামের একটা মেয়ের কিছুক্ষণের মধ্যে আমার এখানে আসার কথা, সে যেন আসতে না পারে। আমি বললাম, দরজা বন্ধ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেই, ডোন্ট ডিস্টার্ব। আমার ক্লাস্ট্রোফোবিয়া আছে, সবসময় দরজা জানালা কিছুটা খোলা রাখি। মূল দরজা আমার বন্ধ করা যাবে না। রুমের টেলিফোন লাইনটা কেটে দাও, জটিল সময় টেলিফোন বেজে উঠলে সব এলোমেলো হয়ে যাবে। আমি দরজার বাইরে তুতুরির অপেক্ষা করছি। দরজার ফাঁক দিয়ে স্যারের দিকেও নজর রাখছি। স্যার কলম হাতে ওঠানামা করেই যাচ্ছেন। কলম এখনও কাগজে স্পর্শ করেনি, কে জানে কখন করবে। দেখা যাবে সারাদিন ওঠানামা করে তিনি রাতে ঘুমোতে গিয়ে আবার ইলেকট্রন হয়ে যাবেন। ইলেকট্রন হয়ে সময়ের উল্টো দিকে চলে যাবেন। তুতুরি দরজার বাইরে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুবই অবাক হলো। বল্টু স্যারের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টা সে মনে হয় জানে না। তুতুরি বলল, আপনি এখানে কি করছেন? আমি বললাম, যা বলার ফিসফিস করে বলুন, গলা উঁচিয়ে কথা বলা নিষেধ। কার নিষেধ? স্যারের নিষেধ। স্যার কাল রাতে ইলেকট্রন হয়ে গিয়েছিলেন, এখন অবশ্যই স্বাভাবিক অবস্থায় আছেন, তবে কতক্ষণ যে স্বাভাবিক থাকেন কে জানে। হয়তো আবার ইলেকট্রন হয়ে দরজা দিয়ে বের হয়ে সময়ের বিপরীত দিকে চলে যাবেন। সময়ের বিপরীতে যাওয়া স্যারের জন্য সুখকর না হওয়ারই কথা। তুতুরি চোখ কপালে তুলে বলল, হড়বড় করে কি বলছেন? যা বলার পরিষ্কার করে বলুন। আমি বললাম, বিজ্ঞানের জটিল কথা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবো না। চলুন কোথাও বসে চা খেতে খেতে বলি। 1000 টাকার নোট কি আপনার কাছে আরও আছে? তুতুরি বেশ কিছু সময় আমার চোখে চোখ রেখে এক সময় বলল, আছে। আমি এবং তুতুরি রাস্তার পাশে চায়ের দোকানের সামনে। আমাদের একটা টুল দেয়া হয়েছে। টুলটা লম্বায় খাটো, দুজনের বসতে সমস্যা হচ্ছে, গায়ের সঙ্গে গা লেগে যাচ্ছে। তুতুরির অস্বস্তি দেখে আমি চায়ের কাপ হাতে দাঁড়িয়ে গেলাম। তুতুরির দিকে তাকিয়ে বললাম, আরাম করে বসো। তুতুরি বলল, আপনি আবার তুমি করে বলা শুরু করেছেন। আমি বললাম, সরি, আপনি তুমি চক্র ভুলে গিয়েছিলাম, আর ভুল হবে না। তুতুরি বলল, আপনি কি আপনার মাজেদা খানার খোঁজ নিয়েছিলেন? নিয়েছিলাম, তবে তার সঙ্গে কথাবার্তা হয়নি। তিনি আমাকে ত্যায্য করেছেন। ত্যায্য করে ক্ষান্ত হননি, আমাকে বলেছেন হারামজাদা। আপনি মনে হয় তাতে খুশি? হ্যাঁ, খুশি। কেন খুশি তা কি জানতে পারি? আমি দার্শনিকের ভঙ্গিতে বললাম, একজন মানুষের অনেক পরিচয় থাকে, মানুষ নিজেও সব পরিচয় সম্পর্কে জানে না। যে যত বেশি জানে ততই তার জন্য মঙ্গল। আমার মধ্যে যে একজন হারামজাদাও আছেন এটা জেনে ভালো লাগছে। হারামজাদা ছাড়া আপনার ভেতর আর কি আছে সেটা আমার বলা ঠিক হবে না, আমার আশেপাশে যারা আছে তারা বলবে। তুতুরি বলল, আমি আপনার বিষয়ে মাজেদা খালার কাছে জানতে চেয়েছিলাম। কি বলেছেন? আপনার খালার ধারণা আপনি অলৌকিক ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছেন। ভুয়া কথা। তুতুরি বলল, আমি জানি ভুয়া কথা। মানুষ কোনো অলৌকিক ক্ষমতা নিয়ে আসে না, দুষ্টুমি করার ক্ষমতা নিয়ে আসে, কুকর্ম করার ক্ষমতা নিয়ে আসে। আপনি নিশ্চয়ই অনেক কুকর্ম করেছেন। আমি বললাম, এখনও করিনি, তবে করব। একজনকে জন্মের শিক্ষা দেব, সেটা তো কুকর্মেরই মতোই। কাকে শিক্ষা দেবেন? আপনার পরিচিত একজনকে। তুতুরু অবাক হয়ে বলল, সে কে? এখনও বুঝতে পারছি না সে কে। ভাষা ভাষাভাবে মনে হচ্ছে সে তোমার অঙ্কের শিক্ষক। সরি, তোমাকে আবার তুমি বলে ফেলেছি। তুতুরি বেশ কিছু সময় চুপ করে থেকে বলল, আমার এই শিক্ষকের কথা আপনাকে কে বলেছে? নিশ্চয়ই কেউ না কেউ বলেছে। আপনি অলৌকিক ক্ষমতায় বিষয়টা জেনেছেন এ কথা আমি মরে গেলেও বিশ্বাস করব না। আমি বললাম, খামাখা কেন বিশ্বাস করবে? পৃথিবী অবিশ্বাসীদের জন্য উত্তম বাসস্থান। তুমি বরং 1 প্যাকেট সিগারেট কিনে দাও হুজুরের জন্য, নিয়ে চলে যাই। তুতুরি বলল, সিগারেট আমি আপনাকে কিনে দিচ্ছি, তার আগে প্লিজ বলুন কোত্থেকে জেনেছেন, কে বলেছে আপনাকে? তুমি বলেছ? আমি কখন বললাম? মনে মনে বলেছ। আমি মনে মনে কথা বলে আবার হঠাৎ হঠাৎ বুঝতে পারি। এই মুহূর্তে আমি কি মনে মনে বলছি বলুন তো?
তুমি মনে মনে বলছো হিমু নামের মানুষটা ভয়ঙ্কর এক শয়তান। এর কাছ থেকে সবসময় 100 হাত দূরে থাকতে হবে। তুমি 1 প্যাকেট সিগারেট কিনে দাও, আমি 100 হাত দূরে চলে যাচ্ছি। আপনি তো আমাকে কনফিউজড করে দিচ্ছেন। আমি বললাম, কনফিউজড অবস্থায় থাকা তো ভালো। প্রকৃতি চায় না আমরা কোনো বিষয়ে পুরোপুরি নিশ্চিত হই। হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল নিশ্চয়ই জানেন। ব্যাখ্যা করব? তুতুরি বলল, আপনাকে কিছুই ব্যাখ্যা করতে হবে না, সিগারেট কিনে দিচ্ছি, বিদায় হন। হুজুরের সামনে সিগারেটের প্যাকেট রাখতেই হুজুর বললেন, অজু করে ফেলো, আসরের নামাজের ওয়াক্ত হয়েছে। অজু নিয়মকানুন জানো তো? কঠিন নিয়ম, 19-20 হলে কিন্তু নামাজ হবে না। আমাকে দেখো, পা নাই, তারপরেও অজুর সময় পা যেখানে ছিল সেই জায়গা ধুই, পায়ের আঙুলের ফাঁকে পানি দেই। আমি বললাম, হুজুর দুপুরে কিছু খেয়েছেন? হুজুর বললেন, না, খাওয়া খাদ্যের সমস্যা হচ্ছে, এই জন্যে গত রাতে নিয়ত করে রোজা রেখে ফেলেছি। রোজা রাখায় খাওয়া দাওয়ার সমস্যা কিছু কমলো, আবার সোয়াবের খাতায়ও জমা পড়লো। কাজটা ভালো করেছি না? অবশ্যই ভালো করেছেন। সে কি, সিগারেট ধরাচ্ছেন কেন? রোজা নষ্ট হয়ে যাবে না? ধোয়া জাতীয় কিছুতে রোজা নষ্ট হয় না। গাড়ি ধোয়াতে কি রোজা নষ্ট হয়? ফুলের গন্ধ নাকে গেলেও কিন্তু রোজা নষ্ট হয় না। এমন কোনো মাসালা কি আছে? এটা আমার মাসালা, চিন্তা ভাবনা করে বের করেছি। এখন বাবা যাও, 1 কাপ চা এনে দাও। চা খেলে রোজা ভাঙবে না? চায়ের গন্ধ নাকে নিব, চায়ের গন্ধের সঙ্গে সিগারেট খাবো। আর একটা মাসালা শোনো, তৃপ্তির সাথে কিছু খেলেও রোজার সোয়াব লেখা হয়। আপনি তো হুজুর প্রচুর সোয়াব জমা করে ফেলেছেন। হুজুর বললেন, তা করেছি, এক জীবনে একটা বড় সোয়াব করাই যথেষ্ট। ব্যাংকে টাকা যেমন বাড়ে, আল্লাহর ব্যাংকে সোয়াবও বাড়ে। লাইলাতুল কদরে আল্লাহ পাক সব জমা সোয়াব ডাবল করে দেন। বিরাট সোয়াব একটা করেছি যৌবন বয়সে। কি সোয়াব? এইটা বলা যাবে না। সোয়াবের গল্প করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সোয়াব অর্ধেক করে দেন। দুজনের সঙ্গে গল্প করলে সোয়াব অবশিষ্ট থাকে 4-এর 1 অংশ। 3 জনের সঙ্গে গল্প করলে থাকে মাত্র 8-এর 1 অংশ। আপনি কারো কাছে কি বড় সোয়াবের কথা বলেন নাই? না, সোয়াব যতটুকু করেছি সবটা আল্লাহ পাকের দরবারে জমা আছে, প্রতি বছর বাড়তেছে। যাও বাবা, চাটা নিয়ে আসো, তৃপ্তি করে সিগারেট খেয়ে আর একটা সোয়াব হাসিল করি। যা করে তৃপ্তি পাওয়া যায় তাতেই সোয়াব। খাদেম, পীর বাচ্চা বাবার মাজার। হিমু ছেলেটা অজু করছে। অজু করা দেখে মনটা খারাপ হয়েছে। অনেক ভুলভ্রান্তি। ডান পা আগে ধুবে তারপর বাম পা, সে করেছে উল্টা। 3 বার কুলি করার জায়গায় সে করেছে 4 বার। হাতের কনুই পর্যন্ত অজুর পানি পৌঁছেছে বলে মনে হয় না। এইসব বরখেলাপ আল্লাহ পাক পছন্দ করেন না। হিমুকে ধরে ধরে সব শিখাতে হবে। সে ছেলে ভালো, আদব কায়দা জানে। আমার প্রতি তার আলাদা নজর আছে। রোজা রেখেছি শুনেই আমার মোবাইল নিয়ে কাকে যেন বলল, হুজুর রোজা রেখেছেন, হুজুরের জন্য ইফতার আর খাবারের ব্যবস্থা করতে হবে। হিমু টেলিফোন ফেরত দিয়ে বলল, হুজুর ভালো খাবারের ব্যবস্থা করেছি, বিসমিল্লাহ হোটেলের বাবুর্চি কেরামত চাচা নিজে খানা নিয়ে আসবেন। আমি বললাম, হিমু তুমি এমন এক কথা বলেছো যে আল্লাহ পাক গোস্বা হয়েছেন। খাবারের ব্যবস্থা তুমি করো নাই, খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক, তুমি উছিলা মাত্র। বলো আস্তাগফিরুল্লাহ। হিমু বলল, আস্তাগফিরুল্লাহ। বলো সোবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সে ভক্তি নিয়ে বলল, সোবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি বললাম, আচ্ছা এখন যাও কাজকর্ম করো। সে ঝাঁটা দিয়ে মাজার পরিষ্কার করতে লাগলো। এই ছেলের ওপর আমার দিল খুশ হয়েছে। আমি তাকে গোপন কিছু জিনিস শিখিয়ে দেব। যেমন ফজরের নামাজের পর 3 বার সূরা হাশরে 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। বিরাট ব্যাপার। আমি যে সোয়াবের একটা কাজ করেছি এটা আমি এই ছেলেটাকে বলার সিদ্ধান্ত নিয়েছি। ঘটনাটা হলো, অনেক বছর আগে আমি ফুটপাত দিয়ে হাঁটছি। হঠাৎ দেখি একটা বাচ্চা মেয়ে রাস্তা পার হচ্ছে, আর তার দিকে ট্রাক আসতেছে। মেয়েটা ট্রাক দেখে নাই। আমি মেয়েটার ওপর ঝাঁপ দিয়ে পড়লাম। মেয়েটা বাঁচল। ট্রাকের চাকা চলে গেল আমার পায়ের ওপর দিয়ে। 2টা পাই শেষ। অবশ্যই যা হয়েছে আল্লাহ পাকের হুকুমে হয়েছে।
ট্রাক চালকের এখানে কোনো দোষ নাই। তার উপর আল্লাপাকের হুকুম হয়েছে ট্রাকের চাকা আমার পায়ের ওপর দিয়ে যেতে, সে নিয়েছে, তার দোষটা কি? মেয়েটার নাম জয়নাব, বিয়ে করিম স্ত্রীর নামে নাম। অনেক দিন মেয়েটার জন্য দোয়া খায়ের করা হয় না, আগে নিয়মিতই দোয়া করতাম, আবার শুরু করা প্রয়োজন। অন্যের জন্য দোয়া করলেও নেকি পাওয়া যায়। আসর ওয়াক্তে হিমুর পরিচিত এক ভদ্রলোক এসে উপস্থিত। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর চেহারা। সুন্দর চেহারা আল্লাহ পাকের নিয়ামত। হজরত ইউসুফ আলাইহিসসালামের সুন্দর চেহারা ছিল। ভদ্রলোককে দেখে হিমুর ব্যস্ততা চোখে পড়ে মনটা ভালো হয়ে গেল। মানুষকে সম্মান এইভাবেই দিতে হয়, যে অন্যকে সম্মান দেয় আল্লাহ পাক তাকেও সম্মান দেয়। হিমু বলল, স্যার, এখানকার ঠিকানা কোথায় পেলেন? ভদ্রলোক বললেন, ঠিকানা কিভাবে জোগাড় করেছি এটা জানা কি অত্যাবশ্যক? হিমু বলল, জি না স্যার, আপনাকে এত অস্থির লাগছে কেন? ভদ্রলোক বললেন, দুপুরে কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলাম, আবারও সেই জিনিস। ইলেকট্রন হয়ে গেলেন? হ্যাঁ, তবে চার্জ নেগেটিভ না হয়ে পজিটিভ হয়ে গেল। আমি হয়েছি পজিট্রন। ভয়াবহ ব্যাপার। ভয়াবহ কেন? পজিট্রন হলো ইলেকট্রনের অ্যান্টিম্যাটার। পজিট্রন ইলেকট্রনের দেখা পেলেই এনিহিলেট করবে। এখন চারিদিকে ইলেকট্রনের ছড়াছড়ি। পজিট্রন হয়ে আমি ভয়ে অস্থির। কখন না ইলেকট্রনের সঙ্গে দেখা হয়। আমার অবস্থা কি তুমি বুঝতে পেরেছ? জি স্যার, একে সহজ বাংলায় বলে বেকায়দা অবস্থা। স্যার, কোনো খাওয়া দাওয়া কি করেছেন? না। সকালে ব্ল্যাক কফির পর আর কিছুই খান নাই? না। মাগরিবের ওয়াক্তে ইফতার চলে আসবে, তখন হুজুরের সঙ্গে ইফতার করবেন। হুজুরটাকে? পীর বাচ্চা বাবা মাজারের প্রধান খাদেম। আমি এইবার লক্ষ্য করলাম হিমু স্যার সন্দেহের দৃষ্টিতে আমাকে দেখছে। আমি বললাম, জনাব, আসসালামু আলাইকুম। উনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। কিছু মনে করবেন না, মাজারের খাদেম হিসেবে আপনার কাজটা কি? পীর বাচ্চা বাবার মাজার রক্ষা করাই আমার কাজ। মাজার কিভাবে রক্ষা করেন? আমি বললাম, আপনি যে কোনো কারণেই হোক অস্থির হয়ে আছেন, আপনার আত্মা কষ্ট পাচ্ছে, আত্মা শান্ত হোক, তখন কথা বলবো। ভদ্রলোক বললেন, আত্মা বলে কিছু নাই। আমি হাসলাম, এই বুড়বাক কি বলে? ভদ্রলোক চোখ মুখ শক্ত করে বললেন, আপনি বলুন, আত্মা কি? মানুষের শরীরের কোথায় সে থাকে? আমি বললাম, ইফতারের পর এই বিষয়ে জনাবের সঙ্গে আমি কথা বলবো। হিমু এই ফাঁকে আমার কানে কানে বলল, হুজুর, আপনি বলেছিলেন না আত্মা গুলায় খাওয়াই দিবেন? খাওয়াই দেন। উনি বিরাট জ্ঞানী মানুষ, ফিজিক্সে পিএইচডি। উনাকে একটা আত্মা খাওয়াই দিতে পারলে লাভ আছে। আমি একটু চিন্তায় পড়লাম। অতিরিক্ত জ্ঞানী মানুষ নানান সমস্যা করে, কারণ তারা সমস্যায় বাস করে। যত বই পড়ে তত তাদের মাথায় সমস্যা ঢোকে। এই রকম এক সমস্যাওয়ালা মানুষের সঙ্গে একবার আমার বাহাস হয়েছিল। সে আমাকে বলল, হুজুর, রোজ কিয়ামত কবে হবে? আমি বললাম, এই জ্ঞান শুধু আল্লাহ পাকের আছে, তবে আসরের ওয়াক্তে রোজ কিয়ামত হবে। সে বলল, আসরের ওয়াক্ত তো পৃথিবীর এক জায়গায় এক এক সময় হয়, বাংলাদেশে এক সময়, আবার আমেরিকায় এক সময়। তাহলে রোজ কিয়ামত এক এক জায়গায় এক এক সময় হবে? প্যাসের প্রশ্ন, আমাকে প্যাসে ফেলা অত সহজ না। আমি বললাম, বাবা শোনো, রোজ কিয়ামত হবে আল্লাহ পাকে ঠিক করা আসরের ওয়াক্তে। হিমু স্যার মনে হয় আমাকে প্যাসে ফেলবে। যারা প্যাসের মধ্যে আছে তারাই অন্যকে প্যাসে ফেলতে চায়। হে আল্লাহ পাক, হে গাফুরুর রহিম, তুমি মানুষকে প্যাস থেকে মুক্ত করো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হিমু তার স্যারকে মাজার দেখাচ্ছে। তার স্যার একটু পরপর বলছেন, ইলেকট্রন। ইলেকট্রন ব্যাপারটা কি আমি জানি না, বেশি না জানাই ভালো, কম জানার মধ্যেই মুক্তি। সোবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনেক কিছুই বই পড়ে শেখা যায় না। যে কোনো দিন মিষ্টি খায় নাই, সে কি কোনো বই পড়ে বুঝতে পারবে মিষ্টির স্বাদ কি? যে কোনো দিন লাল রং দেখে নাই, বই পড়ে সে কি বুঝতে পারবে লাল রং কি? আমরা আয়োজন করে ইফতার খেতে বসেছি, পাটি পেতে সবাই বসেছি।
হুজুরকে যখন চেয়ার থেকে নামানো হলো, বল্টু স্যার তখনই লক্ষ্য করলেন হুজুরের পা নেই। স্যার অবাক হয়ে বললেন, আপনার পা কোথায়? হুজুর বললেন, আল্লাহ পাক নিয়ে গেছেন। উনি নির্ধারণ করেছেন আমার পায়ের প্রয়োজন নাই, এই কারণে নিয়ে গেছেন। তিনি অপ্রয়োজনীয় জিনিস পছন্দ করেন না। বল্টু স্যার বললেন, আপনার অবস্থা দেখে খারাপ লাগছে, তবে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আপনার পা আবার গজাবে। হুজুর অবাক হয়ে বললেন, জনাব কি বললেন? বুঝতে পারলাম না, আমার পা আবার গজাবে? স্যার বললেন, নিম্ন শ্রেণীর পোকামাকড়দের ভেঙে যাওয়া নষ্ট হওয়া পতঙ্গ আবারও জন্মায়, মাকড়সার ঠ্যাং গজায়, টিকটিকির লেজ গজায়। এখন স্টেম সেল নিয়ে যে গবেষণা হচ্ছে তাতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গও গজাবে। হুজুর বিড়বিড় করে বললেন, আস্তাগফিরুল্লাহ। বল্টু স্যার প্রবল উৎসাহে বলতে লাগলেন, বিজ্ঞানের উন্নতির ধারাটা হলো এক্সপোনেনশিয়াল। এই ধারায় উন্নতির রেখা শুরুতে সরল রেখার মতো থাকে, একটা পর্যায়ে রেখার শোল্ডার অর্থাৎ কাঁধ দেখা যায়, তারপরে রেখা সরাসরি উঠতে থাকে, বিস্ফোরণ যাকে বলে। হুজুর বললেন, এই সব হাবিজাবি কি বলতেছেন জনাব? বল্টু স্যার বললেন, 100% সত্যি কথা বলছি। আমরা পয়েন্ট অফ সিঙ্গুলারিটির দিকে এগোচ্ছি। পৃথিবীর নানান জায়গায় সিঙ্গুলারিটি সোসাইটি হচ্ছে। এসব সোসাইটি ধারণা করছে 2200 সনের দিকে আমরা সিঙ্গুলারিটির দিকে পৌঁছে যাব, তখন আমরা অমরত্ব পেয়ে যাব, আজরাইল বেকার হয়ে যাবে। হুজুর বললেন, জনাব আপনি কি বলছেন? আজরাইল বেকার হয়ে যাবে? মানুষ যদি মৃত্যু রোধ করে ফেলে তাহলে আজরাইল তো বেকার হবেই। আজরাইলে তখন কাজটা কি? হুজুর বললেন, ইফতারির আগে আপনি আর কোনো কথা বলবেন না। কথা বলবো না কেন? হুজুর বিরক্ত গলায় বললেন, আপনার কথা শুনলে ওযু নষ্ট হয়ে যাবে, এই জন্যই কথা বলবেন না। আসুন আমরা আল্লাহর নামে জিকির করি। সবাই বলেন আল্লাহু আল্লাহু। সবাই বলতে আমরা তিনজন, হুজুর, আমি আর বল্টু স্যার। কেরামত চাচা টিফিন ক্যারিয়ার ভর্তি করে ইফতারি রেখে চলে গেছেন, বলে গেছেন রাতে আবার আসবেন। হুজুরের নির্দেশে আমি বাংলা একাডেমির ডিজি স্যারকে ইফতারের দাওয়াত দিয়েছি, ঠিকানা দিয়েছি। ডিজি স্যার ইংরেজিতে বলেছেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর কুকিং। বাংলায় হয়, তুমি কি রাঁধছ বুঝতে পারছি না। তার এই উক্তিতে তিনি ইফতারে সামিল হবেন এমন বোঝা যাচ্ছে না। ইফতারের আয়োজন চমৎকার। বিসমিল্লাহ হোটেলের বিখ্যাত মোরগ পোলাও, সঙ্গে খাসির বটি কাবাব, মামের 5 লিটার বোতলে 1 বোতল বোরহানি। মাগরিবের আজান হয়েছে, হুজুর আজানে দোয়া পাঠ করেছেন। আমরা ইফতার শুরু করেছি। হুজুর বললেন, যারা রোজা না তারাও যদি অতি তৃপ্তি সহকারে খাদ্য খায় তাহলে 1 রোজার সওয়াব পায়। বল্টু স্যার বললেন, তাহলে রোজা রাখার প্রয়োজন কি? তৃপ্তি করে ভালো ভালো খাবার খেলেই তো হয়। হুজুর বললেন, যত ভালো খাদ্যই হোক, আল্লাহর হুকুম ছাড়া তৃপ্তি হবে না। একবার রসুন শুকনো মরিচ বাটা দিয়ে গরম ভাত খেয়েছিলাম, এত তৃপ্তি কোনোদিন পাই নাই। আমার মনে হয় রোজা না রেখেও আজ সবাই তৃপ্তি পেয়েছে। বল্টু স্যার বললেন, অসাধারণ, তেহারির রেসিপি নিয়ে যাব। রেসিপিতে কাজ হবে না, রান্নার প্রসিডিওর ভিডিও করে নিয়ে যেতে হবে। যেসব স্পাইস এই রান্নায় ব্যবহার করা হয় সেসব আমেরিকায় পাওয়া যায় কিনা কে জানে। পাওয়া না গেলে বস্তা ভর্তি করে নিয়ে যেতে হবে। শুধু একটা জিনিস মিস করছি, 1 বোতল রেড ওয়াইন। হুজুর আমাকে বললেন, তো মাস্টার কিসের কথা বলছেন? আমি বললাম, রেড ওয়াইনের কথা বলছেন হুজুর। জিনিসটা কি? মদ। আস্তাগফিরুল্লাহ, ইফতারের সময় এসব কি শুনলাম? হে আল্লাহ পাক, তুমি এই বান্দার অপরাধ ক্ষমা করে দিও, আমিন। বল্টু স্যার খাওয়ার পর নিম গাছের নিচে পাটিতে লম্বা হয়ে শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে ইলেকট্রন বা প্রোটন হয়ে গেল কি না তা বোঝা যাচ্ছে না, তবে তার যে তৃপ্তির ঘুম হচ্ছে এটা বোঝা যাচ্ছে। ঘুমের সময় চোখের পাতা যদি দ্রুত কাঁপে তাহলে বুঝতে হবে ঘুম গাঢ় হচ্ছে। চোখের পাতা দ্রুত কম্পনকে বলে র্যাপিড আই মুভমেন্ট, আরইএম। স্যারের আরইএম হচ্ছে। হুজুর বললেন, হিমু, তোমার স্যারের পায়ের কাছে একটা মশার কয়েল জ্বালাই দাও, উনারে মশাই কাটতেছে। মানুষের সেবা করার মধ্যে নেকি আছে, ব্যাংক অ্যাকাউন্টে নেকি জমা করো। আমি বললাম, হুজুর, মশার কি আত্মা আছে? হুজুর বললেন, মন দিয়া কোরআন মজিদ পাঠ করো নাই, এই কারণে বোকার মতো প্রশ্ন করলা। কোরআন মজিদে আল্লাহ পাক বলেছেন, আত্মা হলো আমার হুকুম,
তার হুকুম মানুষের ওপর যেমন আছে, মশা মাছির ওপরেও আছে। আমি বললাম, মশার কয়েল জ্বালানো তাহলে তো ঠিক হবে না, মশার আত্মাকে কষ্ট দেওয়া হবে। হুজুর বললেন, প্যাঁচের কথা বলবা না, আল্লাহ পাক প্যাঁচ পছন্দ করেন না। ওনার দুনিয়ায় কোনো প্যাঁচ নাই। প্যাঁচ যদি থাকতো, হঠাৎ দেখতাম আম গাছে কাঁঠাল ফলে আছে, বৃষ্টিকালে বৃষ্টি নাই, শীতকালে বৃষ্টি, ঝড় তুফান, নদীর মিঠা পানি হঠাৎ হয়ে যেত লোনা, আবার সাগরের পানি হয়ে যেত মিঠা। এরকম কি হয়? জি না। আমি বল্টু স্যারের পায়ের কাছে মশার কয়েল জ্বালালাম। তার মাথার নিচে বালিশ ছিল না, একটা বালিশ দিলাম। হুজুর বললেন, তোমার যদি বিড়ি সিগারেট খাইতে ইচ্ছা হয়, আমার দিকে পিছন ফিরে খেয়ে ফেলবা। নেশা জাতীয় খাদ্য খাওয়া ঠিক না। খাওয়ার পর পর বলবা আস্তাগফিরুল্লাহ, এতে দোষ কাটা যাবে। জি আচ্ছা হুজুর, শুক্রিয়া। আমার মোবাইলটা তোমারে দিয়ে দিলাম, যাও। তোমার বয়স অল্প, এইসব যন্ত্রপাতি তোমার প্রয়োজন, আমার না। আল্লাহ পাকের মোবাইল নাম্বার কি জানো? জি না হুজুর। ওনার মোবাইল নাম্বার হলো 24434। বলেন কি? এই নাম্বারে মোবাইল দিলেই ওনারে পাওয়া যায়। 2 হলো ফজরে 2 রাকাত ফরজ নামাজ, 4 হলো জোহরে 4 রাকাত ফরজ নামাজ, আরেক 4 হলো আসরে 4 রাকাত, 3 হলো মাগরিবে 3 রাকাত, আর এশা 4 রাকাতে 4। এখন পরিষ্কার হয়েছে? জি হুজুর। প্রতিদিন একবার উনারে মোবাইল করবা, দেখবা সব ঠিক। হুজুরের কাছ থেকে উপহার হিসাবে মোবাইল হাতে নেওয়া মাত্রই রিং হতে লাগলো। আমি হ্যালো বলতেই ওপাশ থেকে তুতুরি বলল, হিমু। আমি বললাম, গলা চিনে ফেলেছ? তুতুরি বলল, চিনেছি। এই মুহূর্তে আপনি কি করছেন? তোমার সঙ্গে কথা বলছি। সেটা বুঝতে পারছি, কথা বলার আগে কি করছিলেন? স্যারের মাথা নিচে বালিশ দিলাম। বালিশ ছাড়া ঘুমাচ্ছিলেন তো? স্যার মানে কি পদার্থবিদ্যার হার্ভার্ড পিএইচডি? হ্যাঁ। উনি মাজারে ঘুমাচ্ছেন? হ্যাঁ। আপনাদের ব্যাপার তো আমি কিছুই বুঝতে পারছি না। উনি কি সত্যি মাজারে ঘুমাচ্ছেন? এসে দেখে যাও। রাতে আসবো না, সন্ধ্যার পর আমি ঘর থেকে বের হই না, ভোরবেলা আসবো। ততক্ষণ কি স্যার থাকবেন? থাকার কথা। আমি আপনাকে বিশেষ একটা কারণে টেলিফোন করেছি। আমার জন্য ছোট একটা কাজ করে দিতে পারবেন? পারবো। কি কাজ? আপনি তো অনুমান করে অনেক কিছু বলতে পারেন। অনুমান করুন, আমি আপনার কাছে একটা জিনিস চাচ্ছি। জিনিসটার প্রথম অক্ষর বি। বিচালি চাচ্ছ? বিচালি দিয়ে কি করবে? বিচালি আবার কি? ধানের খড়, গরু যেটা খায়। আপনি ইচ্ছে করে আমার সঙ্গে রসিকতা করছেন। আমি বিষ চাচ্ছি, বিষ। বিচালি না, প্রয়োজন। কি করবে? খাবে? না, জহির স্যারকে খাওয়াবো। পটাশিয়াম সাইনাইড জোগাড় করে দিতে পারবেন? কোথায় পাওয়া যায়? কেমিস্ট্রি ল্যাবরেটরিতে পাবেন। বাজারে যেসব বিষ পাওয়া যায় তা দিয়ে হবে না? ইঁদুর মারা বিষ, ধানের পোকার বিষ? না, এইসব বিষের স্বাদ ভয়ঙ্কর তিতা, মুখে দেয়া মাত্রই ফেলে দেবে। সাইনাইডের স্বাদ মিষ্টি, আমি বইয়ে পড়েছি। তার চেয়ে বড় কথা, সাইনাইড খেয়ে মারা গেলে কারো ধরার সাধ্যই নেই যে বিষ খেয়ে মারা গেছে। তোমার কতটুকু লাগবে বলো? অল্প হলেই চলবে, মনে করুন 2 গ্রাম। 2টা গ্লাসে শরবতের সঙ্গে মিশিয়ে 2 জনকে খাওয়াবো, জহির স্যার আর তার বন্ধু পরিমল। খাওয়াবে কোথায়? খাওয়ানোর পর তোমাকে দ্রুত পালিয়ে যেতে হবে। আপনাদের মাজারে কি খাওয়ানো যায়? কেন যাবে না? মাজারে তবারকের সঙ্গে মিশিয়ে দিয়ে দেব, খেয়ে চিত হয়ে পড়ে থাকবে। আজকের পর্ব এ পর্যন্তই। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। আমার বলা গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আগামী পর্বটি শুনতে আমার চ্যানেলে চোখ রাখবেন। আরেকটি বিষয়, আপনাদের ভালো লাগা, মন্দ লাগা বা যে কোনো আদেশ উপদেশ জানিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনাদের যে কোনো মতামত আমার কাছে অতি মূল্যবান, আমি তার সাদরে গ্রহণ করব। নিজে ভালো থাকবেন, আপনার আপনজনদেরকে ভালো রাখবেন। আগামী পর্বে আপনাদের জন্য নতুন পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।